আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আপনারা একটা জার্নাল দেখতে পাচ্ছেন, জার্নাল অফ অ্যাপ্লাইড অ্যান্ড অ্যাকশন রিসার্চ। তো এই জার্নালে যারা যে সকল গবেষণা শেষ করে এখানে লিখেছেন, প্রত্যেকটা গবেষণা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক এবং শ্রেণীকক্ষের ভিতরে এই গবেষণাগুলো সম্পাদিত হয়ে থাকে। কাজেই এই জাতীয় গবেষণা, যে গবেষণাগুলো শ্রেণীকক্ষের ভিতরে হয়, সেই গবেষণাগুলোকে কি বলা হয়? সেগুলোকে বলা হয় অ্যাকশন রিসার্চ। অ্যাকশন রিসার্চ অ্যাকশন রিসার্চের বাংলা হচ্ছে কর্মসহায়ক গবেষণা। মূলত অ্যাকশন রিসার্চগুলো শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে হয়ে থাকে। তো কেন অ্যাকশন রিসার্চের প্রয়োজন? আসলে একটা শিক্ষা প্রতিষ্ঠান যখন প্রতিষ্ঠিত হয় তখন কিছু লক্ষ্য উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়, এবং এটা যদি প্রাইভেট ইনভেস্টমেন্টের মাধ্যমে কোনো শিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত হয় এবং প্রতিষ্ঠিত হয়, তাহলে অবশ্যই কিছু না কিছু কমিটমেন্ট এই কমিউনিটি, অর্থাৎ এই প্রতিষ্ঠানের আশপাশে যারা থাকে বা দূর থেকে যাদেরকে আকৃষ্ট করা হয়, তাদের সকলকেই কিন্তু কোনো না কোনো কমিটমেন্ট বা প্রতিশ্রুতি দিয়েই তাদেরকে সম্মত করানো হয় যে এই প্রতিষ্ঠানটি ভালো। এই যে আমি বললাম যে প্রত্যেকটি প্রতিষ্ঠানই তাদের ব্যানারে, তাদের প্রমোশনের সময়, তাদের সাইনবোর্ডে, তাদের লিফলেট বা প্রসপেক্টাস বা ব্রুশিয়ারে বিভিন্ন কমিটমেন্ট দিয়ে থাকেন বা প্রতিশ্রুতি দিয়ে থাকেন, এবং সেই প্রতিশ্রুতিগুলো জনসমক্ষে বলতে থাকেন। এগুলো অ্যাকচুয়ালি অনন্য বৈশিষ্ট্য। তো যে কোনো পণ্য অথবা সেবা, হ্যাঁ, তো আমরা শিক্ষা প্রতিষ্ঠানের যে শিক্ষা দান করা হচ্ছে, পাঠদান করা হচ্ছে, এটাকে আমরা একটা সেবা ধরতে পারি। তো যে কোনো নতুন কোনো কিছুর যেটা হচ্ছে উপস্থাপন করা হয় মানুষের সামনে বিক্রয়ের উদ্দেশ্যে, তো শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু এক প্রকার লেনদেন হয়, অর্থাৎ শিক্ষার্থীরা ভর্তি হয়, ভর্তির সময় কিন্তু একেবারে বিনামূল্যে কোনো কিছু হয় না, সেখানে একটা টাকা দেয়া হয়। কাজেই সেখানে কিন্তু একটি কমিটমেন্ট দিতে হয় এবং কিছু গুণাবলী উপস্থাপন করতে হয়। এই যে অনন্য বৈশিষ্ট্যগুলো উপস্থাপন করা হচ্ছে, এটাকে কি বলা হয়? এই অনন্য বৈশিষ্ট্যগুলোকে বলা হয় ইউএসপি, অর্থাৎ ইউনিক সেলিং প্রপোজিশন। ইউনিক সেলিং প্রপোজিশন। ধরেন মার্কেটে একটি নতুন সেবা অথবা নতুন পণ্য চালু হয়েছে বা সৃষ্টি হয়েছে, সেটার কিন্তু ইউএসপি ব্যতীত ওই পণ্য অথবা ওই সেবা কেউ কিনতে অথবা নিতে অথবা সেবা গ্রহণ করতে রাজি হবে না, যতক্ষণ পর্যন্ত ওই পণ্যের স্বকীয় বৈশিষ্ট্য বা অনন্য বৈশিষ্ট্য অথবা ব্যতিক্রম কি কি আছে সেগুলো যতক্ষণ না পর্যন্ত না প্রকাশ করা হয়। তাহলে শিক্ষক প্রশিক্ষণের সাথে অ্যাকশন রিসার্চের সাথে এই ইউএসপির কি সম্পর্ক রয়েছে? আমরা অবশ্য এই শিক্ষার সাথে কেনাবেচা বা লেনদেনের বিষয়টিকে আমরা একত্রে দেখতে চাই না। আমরা চাই যে শিক্ষা একটি সেবা এবং এখানে কোনো লেনদেনের আলাপ আলোচনা হবে না, বাট অ্যাকচুয়ালি বাস্তবে কিন্তু সেখানে সবাই লেনদেন দিয়ে থাকে, এবং যেই ভ্যালু একটি স্কুল বা একটি মাদ্রাসা অথবা একটি শিক্ষা প্রতিষ্ঠান যে ভ্যালু দিচ্ছে, অর্থাৎ যারা যারা ভর্তি হচ্ছে, যেই অভিভাবকরা বাচ্চাদেরকে ভর্তি করাচ্ছে, তাদেরকে ভর্তি করানোর সময় যে প্রত্যাশা নিয়ে ভর্তি করে, ওটা যদি অপূর্ণাঙ্গ থেকে যায়, সাথে সাথে কি হয়? পেমেন্ট আটকে যায়। অর্থাৎ ওই অভিভাবকরা তখন আর মাসিক টিউশন ফি আর দিতে চান না, এবং তারা নেগোশিয়েট করেন যে আরো কম টাকা দিলে হয় কিনা। এ থেকে বোঝা যায় যে অভিভাবকদের একটি প্রত্যাশা আছে, যেই প্রত্যাশা সমপরিমাণ হচ্ছে ওই টাকা, অর্থাৎ যেই টাকা প্রতি মাসে পে করা হয়ে থাকে বা যে বছরে পে করা হয়ে থাকে, ওটার সাথে একজন প্যারেন্টস একটি প্রত্যাশা জড়িত আছে। সুতরাং এই প্রত্যাশার বিপরীতে যে টাকা দেওয়া হচ্ছে, ওইটার সাথে এটা কিন্তু মিল থাকতে হবে, সমান সমান থাকতে হবে। ব্যালেন্স বা ভারসাম্যপূর্ণ না হলে তখন কিন্তু অভিভাবক কি করেন? বাচ্চাকে স্কুল থেকে আরেক স্কুলে নিয়ে যান। আচ্ছা, যাই হোক, বলছিলাম ইউএসপি বা অনন্য বৈশিষ্ট্য। এই অনন্য বৈশিষ্ট্যগুলোকে ধরে রাখার জন্য কোয়ালিটি দেওয়ার চেষ্টা করেন প্রত্যেকটি প্রতিষ্ঠান। কি করেন? কোয়ালিটি এডুকেশন দেওয়ার জন্য সবসময় চেষ্টা করে। প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান কোয়ালিটি এডুকেশন অফার করে এবং কোয়ালিটি এডুকেশন ইনশিওর করার জন্য অব্যাহতভাবে চেষ্টা করে। আচ্ছা, এই যে কোয়ালিটি, এই কোয়ালিটির সাথে আমরা ইউএসপির একটি সম্পর্ক দেখতে পাচ্ছি, তাই না? অর্থাৎ ইউনিক সেলিং প্রপোজিশন বা অনন্য বৈশিষ্ট্যগুলোকে ধরে রাখার জন্য অব্যাহতভাবে কোয়ালিটি দিয়ে যাচ্ছে, কিন্তু আসলে কাজ হচ্ছে কিনা, এই জন্যই আসলে এই যে রিসার্চগুলো করা হয়ে থাকে, যে প্রত্যেক একটি প্রতিষ্ঠান যে প্রতিশ্রুতি দিচ্ছে সেই প্রতিশ্রুতি অনুযায়ী কাজগুলো হচ্ছে কিনা, বা প্রতিশ্রুতি নাই বললাম, যে কোয়ালিটি দেওয়ার চেষ্টা করছেন সেই কোয়ালিটি আসলে বাস্তবে কার্যকর হচ্ছে কিনা, ইফেক্টিভ হচ্ছে কিনা, সেজন্যই কিন্তু আসলে গবেষণাগুলো করা দরকার। তো যাই হোক, এই যে কোয়ালিটি বা গুণগত মান বা যে
কোয়ালিটি এডুকেশন আমরা যেটাকে বলি, এটা কিন্তু আমরা SDG 4 এর মধ্যেও দেখতে পাই। হ্যাঁ, SDG 4 যাই হোক, আমরা অত ম্যাক্রো লেভেলে কথা বলবো না, আমরা একটু নিচে নেমে আসি, মাইক্রো লেভেলে চলে আসি। এই কোয়ালিটির সাথে কি শ্রেণীকক্ষে কোয়ালিটি দেওয়ার বিষয় আছে না? শ্রেণীকক্ষে কোয়ালিটি যদি দিতে হয় তাহলে কি করতে হবে? আমরা বলবো কোয়ালিটি টিচিং। কোয়ালিটি টিচিং, শ্রেণীকক্ষে যদি কোয়ালিটি টিচিং উপহার দিতে হয় তাহলে কি করতে হবে, এবং এগুলো কি ইউএসপির মধ্যে লেখা থাকে কিনা? অর্ডিনারি প্রতিষ্ঠানগুলোতে যেগুলো লেখা থাকে, লিফলেট যদি আপনি হাতে নেন, আপনি যদি 10-20টা লিফলেট হাতে নেন, তাহলে আপনি পাবেন যে লেখা থাকে যে এখানে খুব যত্ন সহকারে পড়ানো হয়। যত্ন সহকারে পড়ানো হয়, এটা তো সবাই লেখে। যত্নটা কিভাবে হচ্ছে, মানে কিভাবে বোঝা যায় যে আসলে যত্ন সহকারে পড়াচ্ছেন? এই যে বললাম যত্ন সহকারে পড়াচ্ছেন, এটা কি আসলে, এই যে বললাম যত্ন সহকারে পড়ানো হচ্ছে, এটা কি মেজারেবল? এই যত্ন কি দেখা যায়? এই যত্নকে কিভাবে দেখাবো? একজন শিক্ষক কিভাবে যে যত্ন সহকারে পড়াচ্ছেন সে কিভাবে দেখাবেন? আচ্ছা, ভাবুন আপনি একটি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করানোর জন্য আপনার আদরের সন্তানকে নিয়ে গিয়েছেন। এখন যদি আপনি বলেন যে আমাদের এই প্রতিষ্ঠানে, আপনি যদি বলেন যে শিক্ষক হিসাবে যদি বলেন, অথবা প্রতিষ্ঠানের একজন কর্ণধার, অথবা প্রতিষ্ঠানের একজন এই ম্যানেজমেন্টে কর্মরত একজন ব্যক্তি হিসাবে যদি আপনি অভিভাবককে বলেন যে আমাদের প্রতিষ্ঠানে আমরা পরিকল্পনা মাফিক পড়াই, লেসন প্ল্যান নিয়ে পড়াই, এবং এমন পরিকল্পনা সহকারে পড়ে, সেই পরিকল্পনাগুলো আমরা আগে টেস্ট করেছি, অর্থাৎ আমাদের পরিকল্পনাগুলো বিগত বছরগুলোতে আমরা সেগুলো প্রয়োগ করেছি, এবং পরিকল্পনা আমরা সবসময় আপডেট করি, দেখুন আমাদের পরিকল্পনা। যখন একজন অভিভাবককে আপনি বলবেন দেখুন আমাদের দৈনন্দিন পরিকল্পনা লেখা থাকে, এবং যিনি হেডমাস্টার আছেন, যিনি প্রিন্সিপাল আছেন, যিনি প্রধান শিক্ষক আছেন, বা যিনি কোঅর্ডিনেটর আছেন, তিনি কি করেন, এই 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 ম্যানুয়াল অনুযায়ী, অর্থাৎ এই পরিকল্পনা অনুযায়ী শিক্ষককে বুঝিয়ে দেন কিভাবে পড়াতে হবে। এবং দেখুন এখানে কত যত্ন করে আমরা পরিকল্পনাগুলো তৈরি করি। তখন একজন অভিভাবক ক্লাসে না গিয়েই, এই যে আপনি ভিজুয়ালাইজ করলেন, দৃশ্যায়িত করলেন, লেসন প্ল্যান আপনি উপস্থাপন করলেন, তা এতে করে কি হলো যে লেসন প্ল্যান কিন্তু পড়া যায়, দেখা যায়, এবং লেসন প্ল্যানে কিন্তু এভাবে ছক টেনে করা হয়। আমরা আগের সেশনে, ঠিক গত ফ্রাইডেতে, লাস্ট ফ্রাইডেতে আমরা দেখিয়েছি লেসন প্ল্যানের যেই ছক, সেই ছকটি আমরা দেখিয়েছি। তাহলে লেসন প্ল্যানের যে ছকটি আমরা দেখিয়েছিলাম, লেসন প্ল্যানে কিন্তু লেখা থাকে যে পাঠের বিষয়, পাঠের বিষয়। আপনি অভিভাবককে বলছেন দেখুন আমরা ইংলিশ অথবা ম্যাথ অথবা অ্যারাবিক অথবা বাংলাদেশের গ্লোবাল স্টাডিজ BGS অথবা যে কোনো একটি বিষয়, বিজ্ঞান অথবা যে কোনো একটি বিষয় দেখি, আপনি বললেন দেখুন আমরা কিভাবে পরিকল্পনা করি এবং কিভাবে যত্ন সহকারে পড়াচ্ছি। আপনি লেসন প্ল্যান ওপেন করলেন, বললেন এই পাঠের বিষয়, অর্থাৎ একটি অধ্যায় না, একটি পাঠ আপনি ওপেন করলেন। একটি পাঠ মানে কি? একটি পাঠ মানে হচ্ছে, ধরুন আপনি একটি টেক্সট বই, পাঠ্য বইয়ের একটি পৃষ্ঠা ওপেন করলেন, দেখালেন যে এটি একটি পাঠ, এই পাঠ কিভাবে পড়ানো হচ্ছে। পাঠের বিষয়, পাঠের উদ্দেশ্য, একেবারে ছক টেনে টেনে, আমি এখানে ছক টেনে এভাবে সময় নষ্ট করবো না। পাঠের উদ্দেশ্য, উদ্দেশ্য মানে কি? শিখন ফল। আরো বললেন এটা হচ্ছে পাঠের উদ্দেশ্য, শিখন ফল কিভাবে পড়ানো হচ্ছে। এই শিখন ফল অর্জন করার জন্য কি কি উপকরণ, কি কি উপকরণ আমরা ব্যবহার করি, কি কি উপকরণ আমরা ব্যবহার করি, এই উপকরণগুলো 1, 2, 3 ভাবে লেখা আছে। এই উপকরণ ব্যবহার করে আমরা কিভাবে উপস্থাপন করি। উপস্থাপনা অর্থাৎ প্রেজেন্টেশন। আমরা জানি যে 40 মিনিটের একটি ক্লাসের উপস্থাপনার সময় কিন্তু প্রায় 20 মিনিট। আচ্ছা, এরপরে কি কি কর্মপত্র, বাংলায় যেটাকে কর্মপত্র বলা যায়, ইংলিশে আমরা বলতে পারি ওয়ার্কশিট। এই ওয়ার্কশিটের সাথে কিভাবে HW অথবা CW অর্থাৎ হোমওয়ার্ক বা ক্লাস ওয়ার্ক, কিভাবে এগুলো একটার সাথে একটা ম্যাচিং করা আছে, ম্যাচিং করা আছে কিভাবে। এট দ্য সেম টাইম হোমওয়ার্ক অর্থাৎ বাড়ির কাজ। আচ্ছা, হোমওয়ার্ক তো উপরে লিখেছি, মূল্যায়ন। এই মূল্যায়নের সাথে এই শিখন ফলের কিন্তু সম্পর্ক রয়েছে। দেখুন এই যে মূল্যায়ন করা হচ্ছে, এই মূল্যায়নের সঙ্গে শিখন ফল কিন্তু, যদি আপনি এতটুকু বলতে পারেন, আমি নিশ্চিত যে একজন অভিভাবক চিন্তা করবেন যে একজন বাচ্চা বা একজন শিক্ষার্থী একটি ক্লাসে, মানে একদিনে 6টি ক্লাস করে, 6টি ক্লাসের মাত্র একটি ক্লাস, অর্থাৎ
মাসে 30 দিনের প্রতিদিন মানে 30 দিন তো ক্লাস হয় না, ধরুন 25 দিন ক্লাস হলো, তাহলে 25 দিনে একটি ক্লাসে মানে একজন শিক্ষার্থী 25 দিনের একদিনে 6টি ক্লাস পায়, তাহলে 6 ক্লাসের বা 7 ক্লাসের 7টি পিরিয়ডের একটি পিরিয়ডের যদি এত পরিকল্পনা হয়, তাহলে ওই শিক্ষার্থী যদি 7টি ক্লাস করে তাহলে তার কাছে কেমন লাগবে, ওই শিক্ষার্থী কত আনন্দে থাকবে যে পরিকল্পনা মাফিক পড়ানো হচ্ছে। তাহলে এই যে পরিকল্পনা আছে, যদি ওই অভিভাবককে প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়, দেখুন আমাদের প্রত্যেকটি ক্লাস এই পরিকল্পনার আলোকে আমরা পড়াই, এবং আমাদের কর্মপত্র রয়েছে, আমরা হচ্ছে শিক্ষার্থীদেরকে কোনো বোরিং ক্লাস আমরা পরিচালনা করি না, আমরা সবসময় সক্রিয় ক্লাস পরিচালনা করি, এঙ্গেজিং ক্লাস পরিচালনা করি। এই কথা বললে আপনি বললেন এঙ্গেজিং ক্লাস, এই যে আপনি বললেন এঙ্গেজিং, কি এঙ্গেজিং, তাহলে এ থেকে আমরা কি শিখলাম যে একটি এঙ্গেজিং ক্লাস পরিচালনা করতে হলে পরিকল্পনা প্রয়োজন হয়। আমি শুরু থেকে আপনাদেরকে এইখানে আনার জন্যই, অ্যাকচুয়ালি এই শব্দটি প্রকাশ করার জন্যই, দেখানোর জন্যই আপনাদেরকে আমি বলছি। তাহলে এঙ্গেজিং ক্লাসের জন্য কি করতে হবে, পরিকল্পনা লাগবে। আপনি এগ্রি করেন আর নাই করেন, এঙ্গেজিং ক্লাসের জন্য আপনাকে পরিকল্পনা প্রণয়ন করতেই হবে আগে। তাহলে এই এঙ্গেজিং ক্লাসের জন্য পরিকল্পনা করতে গেলে পরিকল্পনা আগে করতে হবে, অবশ্যই আগে করতে হবে, এবং শিক্ষককে কমপক্ষে 1 দিন 2 দিন আগে এটি রিভিশন দিতে হবে, দেখতে হবে। এবং এটি কে দেখাবেন, কে দেখার সুযোগ করে দিবেন শিক্ষককে কোঅর্ডিনেটর বা ভাইস প্রিন্সিপাল অথবা প্রিন্সিপাল, হেডমাস্টার বা হচ্ছে সহকারী যিনি আছেন, তারা শিক্ষককে এগুলো দেখাবেন এবং বুঝাবেন যে আপনাকে এই মোতাবেক পড়তে হবে এবং আমাদের পরিকল্পনা রয়েছে, এই কর্মপত্র দিতে হবে। আপনি কম্পিউটারে বসলে এই কর্মপত্রগুলো পেয়ে যাবেন, আপনি জাস্ট প্রিন্ট করেন। তাহলে এই যে আপনি একজন শিক্ষককে পরিচালনা করছেন, এই পরিচালনা করার দ্বারাই কোয়ালিটি এডুকেশন নিশ্চিত হবে। কোয়ালিটি এডুকেশন মুখের কথায় বাস্তবায়ন হয় না বা মুখের কথায় প্রতিষ্ঠিত হয় না। কোয়ালিটি এডুকেশনের জন্য সময় দিতে হয়, পরিকল্পনা লাগে, অনেক কিছু লাগে। যাই হোক, আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বললাম সেটা হচ্ছে এঙ্গেজিং প্যাডাগজি। এটার জন্য আসলে সময় দিতে হয়। ধন্যবাদ।